আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান নিয়ে হাজির হয়েছি। দ্বিতীয় অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া হয়েছে সেটার উপরে আজকের ক্লাস। আশা করছি তোমরা সবাই বোর্ডে দেখতে পাচ্ছ, আমি লিখে দিয়েছি আমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট কিসের উপর, কোন অধ্যায়ের উপর, কিংবা কী রকম প্রশ্ন দিয়েছে অ্যাসাইনমেন্টের জন্য, সেটা আমি বোর্ডে লিখে দিয়েছি, সবাই দেখতে পাচ্ছ আশা করছি। আজকে আমরা এই চ্যাপ্টার এবং এই সৃজনশীলটার উপরেই আলোচনা করব। তো প্রথমে যেটা বলছি, ষষ্ঠ অধ্যায়, তোমাদের বইয়ের যে ষষ্ঠ অধ্যায় আছে তোমরা সবাই জানো, ষষ্ঠ অধ্যায় হচ্ছে পলিমার নিয়ে আলোচনা, ঠিক আছে। তো সেটার উপরেই আজকে প্রশ্নটা দেওয়া হয়েছে। তো আমি তাহলে আজকে শুরু করছি। তো অধ্যায় যেহেতু পলিমার নিয়ে, তো আমাদের পলিমার সম্পর্কে একটু জানতে হবে। তো পলিমারটা আমরা জানি সবাই, কারণ আমরা অধ্যায়গুলো পড়ে এসেছি আগেও। তারপর আমি তোমাদের আরেকটু মনে করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে পলিমারটা কি। পলিমার হচ্ছে, আমরা সবাই জানি, ছোট ছোট অণু পরপর যুক্ত হয়ে যেটি তৈরি করে সেটাই হচ্ছে পলিমার, ঠিক আছে। তো আমরা এইভাবে বলতে পারি। তো আমরা একটা উদাহরণের মাধ্যমেও সেটা বুঝতে পারি। সেটা দেখো, আমরা সবাই পলিথিনের ব্যাগ ইউজ করি, কিংবা পলিথিনের ব্যাগ সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে। তো পলিথিন হচ্ছে ইথিলিন নামক যে মনোমার, সেটার মাধ্যমে সেটাই পলিথিনের যে মনোমার, সেটা হচ্ছে ইথিলিন নামক মনোমার থেকে পলিথিন ব্যাগে তৈরি, ঠিক আছে। পলিথিন ব্যাগ তৈরি করা হচ্ছে, ঠিক আছে। তাহলে একইভাবে ইথিলিনটা হচ্ছে একটা মনোমার, এই মনোমার পরপর যুক্ত হয়ে পলিথিনের পলিমার তৈরি করে, ঠিক আছে। তো আরেকটা উদাহরণ দিতে পারি, আমরা যে পিভিসি পাইপের কথা বলি, সেই পিভিসি পাইপ হচ্ছে ভিনাইল ক্লোরাইড নামক মনোমার থেকে তৈরি, ঠিক আছে। তো সবসময় যে ভিনাইল ক্লোরাইড একটি মনোমার থেকে যে পলিমার তৈরি হবে তা না, একাধিক মনোমার থেকেও পলিমার তৈরি হতে পারে, ঠিক আছে। মানে এই ছোট ছোট ভিনাইল ক্লোরাইডের ছোট ক্ষুদ্র অংশ মিলে কি তৈরি করতেছে, পিভিসি পাইপের যে পলিমারটা, সেটা তারপরে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ইথিলিন মনোমার থেকে পলিথিন তৈরি হচ্ছে। তো সেটাই মানে শুধুমাত্র যে একটি মনোমার থেকে পলিমার তৈরি হয় তা না, একাধিক মনোমার থেকেও পলিমার তৈরি হতে পারে। যেমন একটা উদাহরণ দিই, আমরা যে বৈদ্যুতিক সুইচ বোর্ডগুলো যেগুলো আছে, সেগুলোর মনোমার একাধিক, মানে একের বেশি, একটি মনোমার দিয়ে তৈরি নয়, একের অধিক মনোমার দিয়ে তৈরি। সেটা হচ্ছে দেখো, ফেনল আর ফর্মালডিহাইড, এই দুটি মনোমার দিয়ে বৈদ্যুতিক বোর্ড, সুইচ বোর্ডের পলিমার তৈরি। আশা করছি সবাই বুঝতে পেরেছো পলিমারটা কি। আমরা আগেও পড়েছি, অধ্যায় সম্পর্কে আমাদের ধারণা আছে, আমি আরেকটু বলে তোমাদেরকে মনে করিয়ে দিলাম। এখন আসো আমাদের যে অ্যাসাইনমেন্ট যেটা উপরে দেওয়া হয়েছে সেটা সম্পর্কে একটু বলছি। আমি একটু প্রশ্নটা বলে দিচ্ছি, তোমরা দেখো। শান্ত ডিসেম্বর মাসের এক সকালে স্কুলে যাচ্ছিল। শীত নিবারণের জন্য একই সাথে দুটি শার্ট পরলো, কিন্তু তাতেও তার শীত কমলো না, অথচ 3 মাস আগেও একটি মাত্র শার্ট পরে স্কুলে যেত, ঠিক আছে। এবার তোমার প্রশ্ন হয়েছে, কতে বলেছে স্লিভার কাকে বলে, খতে বলেছে নাইলনকে নন সেলুলোজিক তন্তু বলা হয় কেন, আর গতে বলেছে শান্ত কি ধরনের কাপড় পরা উচিত ছিল ব্যাখ্যা কর, আর ঘতে বলেছে উদ্দীপকের আলোকে শান্তর ভিন্ন ধরনের অনুভূতি হওয়ার কারণ ব্যাখ্যা করো, ঠিক আছে। তাহলে আসো, স্লিভার কাকে বলে। স্লিভার সম্পর্কে তোমাদের ধারণা আছে আশা করছি। তারপর আমি একটু বলে দিচ্ছি, স্লিভার বা স্লাইভার তোমরা যেটাই বলো একই কথা। স্লিভার হচ্ছে, আমরা যে তন্তু বা কাপড়ের কথা বলছি, খুবই মসৃণ আর মিহি কাপড় আমাদের দরকার হয়, তৈরি করি আমরা। তো সে খুব মিহি আর মসৃণ কাপড়ের মধ্যে কিছু কাপড় অমসৃণ থাকে, ঠিক আছে, যেটা আমাদের প্রয়োজন নেই। তো সেই অপ্রয়োজনীয় দৈর্ঘ্যের তন্তুগুলোকে আমরা কি করি, করতে চাই, বের করে দিতে চাই, ঠিক আছে। ওই যেই অংশটুকু আমাদের প্রয়োজন নেই, মানে একটা কাপড় বা তন্তু মসৃণ আর মিহি হওয়ার জন্য, অমসৃণ যেগুলো থাকে, মিহি না এরকম যে অংশগুলো থাকে, সেগুলো বাদ দেওয়ার জন্য আমরা কাটিং বা কম্বিং যে পদ্ধতি আছে তোমরা সবাই জানো, সেটা হচ্ছে সুতা কাটার। কাটিং বা কম্বিং হচ্ছে সুতা কাটার একটা পদ্ধতি, ঠিক আছে। এই কাটিং কম্বিং এর মাধ্যমে এই যে অপ্রয়োজনীয় অমসৃণ তন্তুটাকে আমরা বের করে দিই কিংবা ব্যবহার করি না, সেই
সেই তন্তুগুলো মিলে যে একটা পাতলা আস্তরণ তৈরি করে সেটাই হচ্ছে স্লিভার বা স্লাইভার। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো, সুন্দরভাবে লিখতে পারবে। ঠিক আছে, এরপর আসো নাইলনকে নন সেলুলোজিক তন্তু বলা হয় কেন? সেলুলোজ হচ্ছে উদ্ভিদের এক ধরনের কার্বোহাইড্রেট, যেটা প্রাকৃতিকভাবে তৈরি। আমাদের যে উদ্ভিদগুলো আছে সেখানে কার্বোহাইড্রেট না, যে কার্বোহাইড্রেটটা থাকে সেটা হচ্ছে সেলুলোজ, আমরা সবাই জানি। ঠিক আছে, কিন্তু নাইলন হচ্ছে একটা তন্তু। ঠিক আছে, কাপড়ের একটা অংশ, তন্তু। তো নাইলনকে নন সেলুলোজিক কেন বলবো? কারণ নাইলনটা আসলে আমরা প্রাকৃতিকভাবে তৈরি হচ্ছে না, এটা কৃত্রিমভাবে তৈরি, মানুষ তৈরি করছে কিংবা উৎপাদনের মাধ্যমে তৈরি হচ্ছে। ঠিক আছে, আমরা উৎপাদন করছি, তো সেটা কখনোই প্রাকৃতিকভাবে সেখানে কোনো সেলুলোজ আসতে পারছে না। যে সেলুলোজ আছে সেটা হচ্ছে কৃত্রিমভাবে তৈরি। ঠিক আছে, তো আমরা সবাই জানি নাইলনে যে সেলুলোজগুলো থাকে সেটা দুটি সেলুলোজ থাকে, সেটা হচ্ছে একটা হচ্ছে এডিপিক অ্যাসিড, আর একটা হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিড। এই দুটো সেলুলোজ থাকে তোমার যে লাইলনের কথা বলেছি, লাইলন তন্তু যেটা, সেখানে তো এডিপিক অ্যাসিড আর হেক্সামিথিলিন ডাইঅ্যামিড, এই দুটো সেলুলোজ থাকে নাইলন যে তন্তুটা বলেছি সেটাতে। তো এই দুটো সেলুলোজই প্রাকৃতিকভাবে তৈরি নয়, কৃত্রিমভাবে তৈরি। তো যেহেতু কৃত্রিমভাবে তৈরি সুতরাং সেটাকে সেলুলোজ বলতে পারছি না আমরা, এই কারণে নাইলনকে নন সেলুলোজিক তন্তু বলা হচ্ছে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, নাইলনের যে দুটি সেলুলোজ থাকে সেগুলোর নাম হচ্ছে এডিপিক অ্যাসিড, একটি হচ্ছে এডিপিক অ্যাসিড আর একটা হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিড। এই দুটো সেলুলোজই হচ্ছে কৃত্রিমভাবে তৈরি, সেজন্য নাইলনকে নন সেলুলোজিক তন্তু বলা হয়। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপর আসো গতে শান্তর কি ধরনের কাপড় পরা উচিত ছিল ব্যাখ্যা করো। যেহেতু শান্ত সুতি আর লিনেন টাইপসের কাপড় পরে গিয়েছে, আমরা জানি সুতি, লিনেন এই কাপড়গুলো গরমকালে পরার উপযোগী, কারণ এগুলো আমরা গ্রীষ্মকালে আমাদের গরম বেশি লাগে, তখন এগুলো এদের তাপ ধারণ ক্ষমতা খুবই কম। ঠিক আছে, এই তন্তুগুলোর তাপ ধারণ ক্ষমতা খুবই কম, তাই আমরা গরমকালে এই জাতীয় কাপড় পরে থাকি, সুতি বা লিনেন, যাতে আমাদের গরম কম অনুভূত হয়। কিন্তু সে যদি শীতকালে যদি সুতি আর লিনেন জাতীয় কাপড় পরে, তাহলে তো সে আসলে তার শীত নিবারণ হবে না। তাকে শীতকালের জন্য রেশমি বা পশম জাতীয় যে কাপড়গুলো আছে সেগুলো পরতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি, কারণ ওই রেশমি বা পশম জাতীয় কাপড় শীতকালে শীত নিবারণের জন্য প্রয়োজনীয়। ঠিক আছে, সেটা আমাদের দেহে গরমের অনুভূতি তৈরি করে। ঠিক আছে, তাহলে আশা করছি বুঝতে পেরেছো শান্তর আসলে রেশমি বা পশম জাতীয় কাপড় পরা উচিত ছিল, তাহলে সে একটু গরম অনুভব করতো। ঠিক আছে, এরপর আসো ঘতে আসো উদ্দীপকের আলোকে শান্তর ভিন্ন ধরনের অনুভূতি হওয়ার কারণ ব্যাখ্যা করো। যেহেতু 3 মাস আগে গরম ছিল, গ্রীষ্মকাল ছিল, সে তখন সুতি বা লিনেন জাতীয় কাপড় পরেছে, তার শরীরের গরম তার শরীরে তাপটা অনুভূত হচ্ছে, তাপটা উৎপাদন হচ্ছে, সেটা যাতে সহজে বের হয়ে যায়। ঠিক আছে, তখন সে কাপড়টা পরাটা তার জন্য ঠিক ছিল। কিন্তু সে 3 মাস পরে শীতকালে এসে যদি একই কাপড় সুতি জাতীয় লিনেন জাতীয় কাপড় পরে, তাহলে সে যতই দুটি শার্ট পরুক, কারণ সে দুটো শার্টই একই রকম পরেছে, সুতি এবং লিনেন জাতীয় কাপড়ে। ঠিক আছে, তাহলে তার কখনোই শীত নিবারণ হবে না, সে উল্টো তার কি হবে, তার উল্টো শীত লাগবে। ঠিক আছে, কারণ তার পরা উচিত ছিল রেশমি বা পশম জাতীয় কাপড়, এজন্য তার শান্তর ভিন্ন ধরনের অনুভূতি হওয়ার কারণ হচ্ছে সেটা, মানে একটি শার্ট পরেও একটি শার্ট সে যখন 3 মাস আগে পরেছিল তখন তার গরম অনুভূত হয়েছিল, কিন্তু একই কাপড়ের দুটো শার্ট 3 মাস পরে, মানে শীতকালে পরেও তার গরম অনুভূত, তার শীত অনুভূত হয়েছিল। ঠিক আছে, কারণ এই দুই জাতীয় কাপড়ই কি করে, কাপড়েরই তাপ ধারণ ক্ষমতা কম। ঠিক আছে, তারা শরীরে যে উৎপন্ন তাপ সেটা কি করতেছে, বের করে দিচ্ছে, আর বাইরের থেকে তাপ শরীরে গ্রহণ করার ব্যবস্থা করে দিচ্ছে। কিন্তু যদি সে পশম বা রেশমি জাতীয় কাপড় পরতো, তাহলে তার ভিতরে শরীরে যে তাপ ধারণ ক্ষমতা, সেটা শরীরের তাপমাত্রা শরীরে থেকে যেত, বাহিরে যেত না, কিংবা বাহির থেকে কোনো তাপমাত্রা শরীরে প্রবেশ করতে পারতো না। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। প্রশ্নটা সৃজনশীলতা সম্পর্কে আমি বলে দিয়েছি, যতটুকু বলা দরকার তোমরা সুন্দরভাবে অ্যাসাইনমেন্টটা রেডি করবে আশা করছি। ঠিক আছে,
পরবর্তী অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা আবার হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।